অন্ধকার শুধু আলো না থাকার অন্ধকার ছিল না, এটা ছিল এমন এক অন্ধকার যেটা মনে হয় আলোকে গিলে খায়। কারেন্ট চলে যাওয়ার পর কয়েক সেকেন্ড কেউ নড়ল না, শুধু বৃষ্টির শব্দ আর বজ্রপাতের পর ভেজা বাতাসের একটা ভারী গন্ধ। ইকবাল সাহেব আমার দিকে তাকালেন একটু অবাক চোখে, তারপর মৃদু হেসে বললেন, খুব দেরিতে হলেও তুমি বুঝতে শুরু করেছো। আমি চোখ ঘুরিয়ে দেখলাম একটা দেয়ালে বড় করে লেখা 15/9/2009 সাল। আমার পা কাঁপতে থাকে। ইকবাল সাহেব বলেন, তোমার বাড়ির আগুন লাগার তারিখ। রাহিব দেয়ালে হেলান দেয়, বাবা এটা কি? আমার শ্বশুর চোখ তুলে তাকান আর বলে, আমার বিচার। একজন ছায়া সামনে আসে। এই লোকটা এতক্ষণ কথা বলেনি, চুপচাপ দাঁড়িয়ে ছিল, চেহারাটা অদ্ভুতভাবে পরিচিত। আমি চোখ বড় করে বলি, তুমি? হ্যাঁ, তোমার বাবার ছোট ভাই। ছোট কাকা? লোকটা হাসেও না, কাঁদেও না। তার চেহারা দেখে বোঝার উপায় নেই সে কি ভাবছে। আমরা সবাই এখানে কিছু না কিছু হারিয়েছি, কিন্তু তোমার বাবা আর হাজী সাহেব। কথাটা শেষ না করতেই রাহিব চিৎকার করে ওঠে, আমার বাবা একা না। ইকবাল সাহেব শান্ত গলায় বলেন, একা না, কিন্তু পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড ছিল। তিনি একটা ক্যাসেট প্লেয়ার তুলে নেন। এটা শোনো, পুরনো রেকর্ডিং। হাজী আব্দুল করিমের কণ্ঠ যুবক, শক্ত, নির্দয়। আগুন লাগবে সব শেষ করতে, কোথাও যেন কোনো প্রমাণ না থাকে। আমার শরীর বরফ হয়ে যায়। তারপর আরেকটা কণ্ঠ, ভেতরে একটা বাচ্চাও আছে। তারপর হাজী সাহেবের কণ্ঠ, বাচ্চার ভাগ্যে যেটা লেখা আছে তাই হবে, তোমরা তোমাদের কাজ করো। ক্যাসেট প্লেয়ার বন্ধ হয়। ঘরের ভেতর নিস্তব্ধতার কুয়াশা ঘনীভূত হয়। আমি ধীরে তাকাই হাজী সাহেবের দিকে, মানে আমার শ্বশুরের দিকে। আপনি জানতেন আমি ভেতরে ছিলাম? হাজী সাহেব চোখ নামিয়ে নেন। হ্যাঁ। এই একটা শব্দ আমার বুকের ভেতর কিছু ভেঙে দিয়ে যায়। তাহলে আপনি আমাকে বাঁচালেন কেন? হাজী সাহেব অনেকক্ষণ চুপ করে থাকেন, তারপর বলতে শুরু করেন, যখন আমি তোমাকে দেখি ওই নিষ্পাপ চোখ দুটো আমার বুকের ভেতরে তীরের মতো বিদ্ধ হয়। কেউ যেন ফিসফিস করে কানে কানে বলছিল, বাচ্চাটা মরলে তো নরকেও জায়গা হবে না। আমার চোখ বেয়ে জল নামে। একটা ফাইল বে খুলে মেঝেতে ছড়িয়ে দেন। ভেতরে ছবি, লাশের ছবি, পোড়া দেহ আর কিছু মানুষ যারা সরকারি নথিতে মৃত। এরা সবাই বেঁচে আছে, আর আজ রাতেই ওরা চাইছে সত্যটা বের হোক। আমি বেসমেন্টের চারিদিকে দেখি। বেসমেন্টের একদম পেছনের দেয়ালে আর একটা দরজা, ছোট লোহার দরজা। আমি জিজ্ঞাসা করলাম, ওটা কি? ইকবাল সাহেবের মুখ কঠিন হয়, ওটাই শেষ ঘর। ওখানে কি আছে? ওখানে আছে সেই মানুষটা যে আগুন লাগিয়েছিল। সবাই একসাথে তাকায় হাজী আব্দুল করিম অর্থাৎ আমার শ্বশুরের দিকে। তিনি ধীরে মাথা নাড়েন, না। তাহলে কে? ইকবাল সাহেব দরজার দিকে এগিয়ে যান। যে আজও বেঁচে আছে আর এই বাড়িতেই আছে। ধাতব দরজায় হাত পড়তে ভেতর থেকে একটা ধাক্কা আর একটা ধাক্কা। ভেতর থেকে কেউ চিৎকার করে ওঠে, দরজা খোলো। আমি সব জানি। আমার শরীর কাঁপতে থাকে, কারণ এই কণ্ঠটা আমি আগে শুনেছি, খুব কাছ থেকে, যেন প্রতিদিন শুনে অভ্যস্ত একটা কণ্ঠ। এই কণ্ঠটা রাহিবের। আমি ধীরে ঘুরে তাকাই আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। তাহলে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে কে? বেসমেন্টের আলো হঠাৎ জ্বলে ওঠে, আর সেই আলোয় আমি দেখি আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে। চেনা মুখটা গলে যাচ্ছে অন্য এক মুখ, এমন একজন যাকে আমি কখনো দেখিনি। আর পেছনের দরজার ভেতর থেকে রাহিবের কণ্ঠ আবার ভেসে আসে, মিতু, ওটা আমি না। যদি আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা রাহিব না হয়, তাহলে আমি এতদিন কাকে স্বামী বলে ডেকেছি? বেসমেন্টের আলো জ্বলে ওঠার পর কয়েক সেকেন্ড কেউ নড়ল না। রাজ্যের নীরবতা ভর করেছে, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ চারপাশে। আমার মনে হয় এই আলোটা যেন কাউকে বাঁচানোর জন্য না, সবকিছু নগ্ন করে দেওয়ার জন্য। আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ এখন আর বদলাচ্ছে না, মুখটা স্থির হয়ে গেছে। চেনা নয়, কিন্তু ভয়ানকভাবে আত্মবিশ্বাসী। আমি খুব ধীরে প্রশ্ন করলাম, তাহলে আপনি রাহিব নন? লোকটা দীর্ঘশ্বাস ফেলে, না, আমি কখনোই রাহিব ছিলাম না। ঘরের এক কোণে লোহার দরজার ভেতর থেকে আর একটা কণ্ঠ, মিতু, আমি এখানে। এই কণ্ঠে কোনো অভিনয় নেই, এই কণ্ঠে আছে ভাঙা মানুষ। আমি চোখ বন্ধ করে নিলাম। দুইটা রাহিব, একজন সামনে, একজন দেয়ালের পেছনে। তার মানে এতদিন রাহিব নামের ছদ্মবেশীর সাথে সংসার করেছি, একজন পরিচয়হীন মানুষ। ইকবাল সাহেব ফিসফিস করে লোকটাকে বলল, সত্যিটা বলো এবার, আজ একবারেই শেষ করি। তখন সে বলা শুরু করলো, আমার নাম শফিকুল ইসলাম। সে 15 বছর আগে আগুনের রাতে আমি ছিলাম হাজী সাহেবের কাজের লোক। হাজী আব্দুল করিম চোখ নামিয়ে নেন। এই চোখ নামানো মানেই শিকার। ইকবাল সাহেব বলেন, শফিকুল ছিল সেই মানুষ যে আগুন লাগানোর পর ঘর চেক করতো কেউ বেঁচে আছে কিনা। আমার বুকের ভেতর মোচড় দেয়। তাহলে? শফিকুল মাথা নাড়ে, হ্যাঁ।
আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম হাজী সাহেবের আদেশে, পরে হসপিটাল। সবাই চুপচাপ, কেউ কথা বলছে না। আগুনটা লাগানো হয়েছিল কালো টাকার নথি পোড়ানোর জন্য। মূলত এখানে বাকি যারা উপস্থিত আছে সবাই দেশের মূল্যবান নথিপত্র বিক্রি, বিভিন্ন হেরফের করে অঢেল টাকা কামিয়েছেন। আর সকল খারাপ কাজের প্রমাণ ছিল এই বাড়িতেই। কেউ যেন কিছু বুঝতে না পারে সেজন্য তোমাদের ফ্যামিলিকে এই বাসা ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু ভেতরে বাচ্চা আছে এটা প্ল্যানে ছিল না। আমার চোখ ভিজে ওঠে। তাহলে আপনি কেন আমাকে বাঁচালেন? শফিকুল চুপ করে থাকে, তারপর বলে, কারণ আমি তখনও পুরোপুরি খারাপ মানুষ হইনি। ইকবাল সাহেব লোহার দরজার দিকে এগিয়ে যান। এখন ওকে দেখো। দরজা খোলা হয়। ভেতরে বসে আছে একজন মানুষ, চেহারা ক্লান্ত, চোখে অপরাধবোধ। এই মানুষটা কথা বলার আগেই আমি বুঝে যাই এই চোখ আমি চিনি, ছোটবেলায় দেখেছি, যার সাথে আমার বিয়ের কথা শুরু থেকেই ছিল। আমি খেয়াল করলাম রাহিবের ফেসের সাথে শফিকুলের চেহারার অদ্ভুত মিল আছে, একদম যমজ ভাইয়ের মতো। কেউ হঠাৎ দেখলে আলাদা করতে কষ্ট হবে। রাহিব বলল, আমি ভেবেছিলাম ওরা কয়েক মাসের জন্য আমাকে লুকিয়ে রাখবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কয়েক মাস 15 বছরে গিয়ে থেমেছে। আমি হাসলাম। খুব কষ্টেও যে মানুষ হাসতে পারে আজ বুঝলাম। আর আমি সবার খেলার মোহরা হয়ে গেছি। রাহিব কাঁদে। আমি দুর্বল ছিলাম। এই একটা শব্দে আমার মনে হয় সব ব্যাখ্যা শেষ, আর বাকি অর্থহীন কথা শোনার টাইম বা ইচ্ছে কোনোটাই নেই। হঠাৎ হাজী সাহেব পরিষ্কার গলায় বলেন, আগুনটা আমার সিদ্ধান্ত। আমি ভেবেছিলাম সব পুড়লে পাপও পুড়বে। আমার শ্বশুরকে আমি বললাম, আপনি জানতেন আমিও ভেতরে আমার বাবা মার সাথে। তিনি বললেন, আমি জানতাম। তাহলে আমাকে বাঁচালেন কেন? কারণ ওই মুহূর্তে আমি প্রথমবার বুঝেছিলাম পাপ ঢেকে রাখলেই কমে না। আর তুমি বেঁচে গেলে। আমি প্রতিদিন মরতে শুরু করলাম। তার মানে আমাকে বাঁচিয়ে আপনি পস্তাচ্ছিলেন? না, ধীরে ধীরে নিজের করা সকল পাপের বোঝার নিচে ডেবে যাচ্ছিলাম। আমার নিঃশ্বাস চলছিলই তোমার জন্য, তোমাকে সকল সত্য বলার জন্য, একটু শান্তিতে মরার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, আমার এই বাড়িতে বিয়ের কারণ কি? কারণ তুমি ছিলে আমাদের অপরাধের জীবন্ত প্রমাণ। তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার রিস্ক আমরা নিইনি। বাহ, বেশ ভালো প্ল্যান। আর একটা জিনিস বুঝলাম না, আপনি নিজের ছেলেকে 15 বছর বেসমেন্টে বন্দি করে কেন রেখেছিলেন? কে? রাহিব? হ্যাঁ, রাহিব আমার ছেলে না। কি? তাহলে কে আপনার ছেলে? কেউ না। আমি কখনো বিয়েই করিনি। আমার শ্বশুরের কথা শুনে আমি ধপাস করে নিচে বসে পড়লাম। মনে হলো কেউ যেন শক্ত লাঠি দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করছে। মাথাটা ঝিমঝিম করতে লাগলো। ইকবাল সাহেব কিছু একটা বলতেই যাচ্ছিল। আমি হাতের ইশারায় চুপ থাকতে বললাম, 2 মিনিট আমাকে ধীত হতে দিন। উফ, এখানে তুমি কে আমি কে খেলা চলতেছে। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমি যাকে আমার স্বামী ভেবে এসেছি সে একজন ছদ্মবেশী। যাকে আমি শ্বশুর ভেবে এত সেবা যত্ন করলাম সে লোকটাকে জীবনে বিয়েই করেনি। কি হচ্ছে এসব? আমি পাগলের মতো হাসতে থাকলাম। সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। একটু ভেবে আমি চুপচাপ বেসমেন্টের সিঁড়ি বেয়ে উঠতে থাকি। শেষে গিয়ে একবার ফিরে তাকাই, বলি, তার মানে এখানকার কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে আমি কেন শান্তিতে বাঁচতে দিব? গত 15টা বছর আমি যে ক্ষত বই বেরিয়েছি সেই দায় কার? আমার মা বাবার তো কোনো অপরাধ ছিল না। তাহলে তারা কিসের শাস্তি পেয়েছে? আমি জানি চাইলে আমি সবাইকে পুলিশে দিতে পারি, কিন্তু আবারও টাকার পাওয়ার ব্যবহার করে সবাই ফিরে আসবেন। এতে আমার শরীরের ক্ষতটার সাথে মনের ক্ষতটাও রয়েই যাবে। কিন্তু যদি আমার মা বাবার মতো তোমাদের পরিণতি হয় তাহলে অন্তত মনের ক্ষতটা দূর হবে। বাকিরা দৌড়ে আসার আগেই আমি বেসমেন্টের দরজা বাহির থেকে লক করে দিলাম। গ্যারেজ থেকে পেট্রোলের ঢোপটা এনে বেসমেন্টের দরজা নিচ দিয়ে ঠেলে দিতে লাগলাম। ওপাশ থেকে চিৎকার চেঁচামেচিতে একদম কর্ণপাত করলাম না। রান্নাঘর থেকে দেশলাইয়ের বাক্সটা এনে ধরিয়ে দিলাম। ওপাশের চিৎকার বাড়তে লাগলো। আমার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো মা বাবার কথা ভেবে। সেদিন আমার নিরপরাধ মা বাবা ঠিক এভাবেই চিৎকার করেছিল, কেউ শোনেনি। আমি ফিসফিস করে বলি, মা বাবা, আজ আমি তোমাদের প্রতিশোধ নিয়েছি। হয়তো অনেক কিছুই হারিয়েছি, কিন্তু তোমাদের হারানোর মতো কষ্ট কোনো কিছুতেই নেই। আমি বাসার দরজায় তালা লাগিয়ে দেই, চুপচাপ হাঁটতে থাকি। আমি জানি না এখন আমার কি করা উচিত, কিন্তু অদ্ভুত রকম এক প্রশান্তি বিরাজ করে আমার মনে। আমার শরীরের পোড়া দাগে হাত রাখি আর মনে মনে বলি, আজ থেকে কোনো অতীত আমাকে তাড়া করবে না। আজ থেকে আমি মুক্ত। আজ থেকে আমি মুক্ত।